আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসটিতে ভৌত আলোক বিজ্ঞানে মেডিকেলে, ডেন্টাল এবং এএফএমসিতে আসা আমরা বিগত 30 বছরের প্রশ্ন ইনশাল্লাহ সলভ করে ফেলব। তো 2023 সালে এমবিবিএস এর কোনো কোশ্চেন আসে নাই, হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে। তো কিন্তু ডেন্টালে কিন্তু একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে যে কোনটি দ্বারা আলোর আট তরঙ্গ প্রকাশ করা যায়। আলো যে একটা আট তরঙ্গ সেটা আমরা প্রুফ করতে পারি শুধুমাত্র সমবর্তনের মাধ্যমে, ঠিক আছে? তো তোমরা জানো এই চ্যাপ্টারে আসলে মূল যে টপিকগুলো সেগুলো কি কি, যে ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন। এর মধ্যে সবচেয়ে ছোট টপিক হচ্ছে সমবর্তন। আচ্ছা, আমরা এখন হচ্ছে 2022 সালে প্রশ্ন যদি দেখি, এএফএমসি তে আসছিল যে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো তোমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেকগুলো রেঞ্জ আছে, এক্স রের একটা, গামার একটা, ঠিক আছে, রেডিওর একটা, এগুলো আল্লাহ নামে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এখানে যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু এএফএমসিতে 2022 সালে মুখস্থ একটা ভ্যালু। এটা হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটার। তো এটা অপশন খুঁজো, অপশন এর মধ্যে আছে 0.01 থেকে 10 ন্যানোমিটার। হ্যাঁ, কত? 0.01 থেকে 10 ন্যানোমিটার। তাহলে এটা আমরা উত্তরটা পেয়ে গেলাম। ওকে, 0.01 থেকে 10 ন্যানোমিটার। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু কালারফুল করে ফেলি, তাহলে বেটার হয়। হ্যাঁ, এই যে এটা উত্তর 0.01 থেকে 10 ন্যানোমিটার। নেক্সট কোয়েশ্চেন, যে ব্যতিচার কি? খেয়াল করে দেখো, ব্যতিচার এর আগে সংজ্ঞাটাতে আমরা চলে যাই। ব্যতিচার হচ্ছে যে এই একটা তরঙ্গ y1, এই একটা তরঙ্গ y2, এই দুটো যদি আমরা উপরিপাতিত করি, হ্যাঁ, আমি যদি চিত্রায়িকা বুঝাই, ধরো এই একটা তরঙ্গ, এটা হচ্ছে y1, হ্যাঁ, আর একটা তরঙ্গ ধরো এটা হচ্ছে তোমার y2। যদি এটা আমি উপরিপাতিত করি তাহলে কি হবে? এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1। তাহলে +1 এবং -1 যদি যোগ করো, উত্তরটা কত আসে বলো তো? 0 আসে। আমি তো দুটো তরঙ্গ যোগ করতেছি, 0 আসবে, এটা 0। আবার এখানে কত? -1, এখানে কত? +1, যোগ করলে কত হবে? 0। এখানে +1, এখানে -1, যোগ করলে কত হবে? 0। সো এই যে আমি টোটাল যে একটা তরঙ্গটা পাইলাম, এটা খেয়াল করে দেখো, এটাই আমাদের কি লব্ধি তরঙ্গ বা উপরিপাতনের ফলে উৎপন্ন হওয়া তরঙ্গ। তো এটা 0 হয়েছে, বাট সবসময় কি 0 হবে না, এক এক সময় এক এক রকম হতে পারে। এটা যদি সেম হইতো তাহলে কি হতো? আমাদের অ্যামপ্লিটিউড গুলো ডাবল হয়ে যেত। সো এই হচ্ছে আমাদের উপরিপাতন। হ্যাঁ, তো এই যে উপরিপাতন, এটা হচ্ছে আমাদের উপরিপাতন, y সমান y1 প্লাস y2। তো এইটার ফলে পরবর্তীতে গিয়ে পর্দায় গিয়ে তোমার অন্ধকার এবং উজ্জ্বল ডোরা তৈরি হয়। যেখানে যেখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পায় সেখানে কিন্তু উজ্জ্বল ডোরা ক্রিয়েট হয়, আর যেখানে মিনিমাম পায় সেখানে অন্ধকার ডোরা ক্রিয়েট হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের যে ব্যতিচারটা ঘটতেছে টোটালি একটা উপরিপাতন পদ্ধতি। এটা কি পদ্ধতি? একটা টোটালি উপরিপাতন পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচাইতে কম? আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের একটা সিরিয়াল জানা থাকা লাগবে। সেটা কি? তোমার যে সবচেয়ে ছোট, আমি তোমাদেরকে ছোট থেকে বড়র দিকে নিয়ে যাচ্ছি। ছোট থেকে বড়র দিকে কি লিখবো বলো তো? তরঙ্গ দৈর্ঘ্যগুলো লিখবো। সবচেয়ে ছোটটা মনে রাখবা, সবচেয়ে বড়টা মনে রাখবা, এরপরে মাঝেগুলো ইজিলি মনে রাখা যাবে। সবচেয়ে ছোট হচ্ছে গামা, ঠিক আছে? সবচেয়ে ছোট কে? গামা। আর সবচেয়ে বড় কে? রেডিও। এখন কথা হইলো, আমি যেগুলো লিখছি এগুলো তো ভাই তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কি? ল্যামডা। বাট স্যারে কি চাইছে? কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটায়, মানে ল্যামডা হইতেছে এই উপর থেকে নিচে গেলে ল্যামডা বাড়তে থাকে, ঠিক আছে? উপর থেকে নিচে গেলে ল্যামডা বাড়তে থাকে, বাট নিচ থেকে উপরে গেলে কি হতে থাকে? এফ বাড়তে থাকে, কারণ এফ এবং ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক। এই যে আমরা সবাই জানি কি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে পারি যে সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডিও, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি রেডিওর ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সিমাম, ভালো কথা, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু আবার মিনিমাম। আবার অনুরূপভাবে গামার ক্ষেত্রে কি হইতেছে? আমাদের ল্যামডা কিন্তু মিনিমাম, ঠিক আছে? ল্যামডা কিন্তু মিনিমাম, কিন্তু আমাদের আবার কি হবে? ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে আবার ম্যাক্সিমাম। ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। স্যার কি চাইছে? স্যার চাইছে ফ্রিকোয়েন্সি মিনিমাম চাইছে, সবচেয়ে কম। তাহলে তুমি অবশ্যই রেডিও খুঁজবা। এখন কথা হইতেছে রেডিও কি এখানে অপশন আছে? নাই। তো একটা ঝামেলা হয়ে গেল। এখন রেডিওর যে ঠিক উপরে যে ছিল, এখানে বললাম না মাঝখানে আরো অনেকে আছে, ঠিক উপরে কে? তার তোমার জানলেই তো হয়ে যাচ্ছে, তার ঠিক উপরে আছে তোমার আয়ার রশ্মি, অবলোহিত রশ্মি, ঠিক আছে? অবলোহিত রশ্মি, ওকে। তারপরে আছে তোমার দৃশ্যমান আলো আছে, তার তোমার হচ্ছে এক্স রে আছে, হ্যাঁ, আর অনেক কিছু আছে। সো তোমার অত কিছু জানা লাগবে না, তুমি কাছাকাছি বলে জানলে ভালো, তবে বেস্ট হয় পুরো লিস্টে যদি মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তো আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি সবচাইতে কম ছিল কিন্তু রেডিও। এখন রেডিও অপশনে নাই, তাহলে তুমি রেডিওর আগের জন কে আছে সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আয়ার রশ্মি আছে বা অবলোহিত রশ্মি আছে। সো আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছি যে অবলোহিত রশ্মি, ওকে। আর যদি বলতো কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার, তখন উত্তর দিতে গামা রশ্মি। আচ্ছা, তারপরে প্রশ্ন, নিচের কোন তত্ত্ব দ্বারা চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়?
দেখো আলো যে বেঁকে যায়, আলো আলো হচ্ছে তোমার কিন্তু এই যে ধরো বিভিন্ন চিরের মধ্যে দিয়ে, ধরো এখান দিয়ে আলো যাচ্ছে 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 এইভাবে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে মানে আলো ফুটা কিন্তু এতটুকু, মানে এরকম সোজা আলো যদি সোজাই যেত, এই যে খেয়াল করে দেখো, হ্যাঁ আলো সরলরেখা পথে চলে, কিন্তু ঘটনা আছে চিরটা যদি খুবই ক্ষুদ্র হয় তখন সেই জিনিসটা এইভাবে তরঙ্গমুখ করে 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 এইভাবে আলো চলে যায়। হ্যাঁ, তো তার মানে সেটা বেঁকে যাচ্ছে, হ্যাঁ একটা একটা ধার একটা ঘেঁষে কিন্তু সে বেঁকে যেতে পারে, ঠিক আছে। সো আমরা এই ঘটনাটাকে অপবর্তন বলে থাকি, এবং এই অপবর্তন পুরো জিনিসটা কিন্তু ঘটে থাকে কিসের মাধ্যমে বলো তো? আলোর কোন তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? আলোর তরঙ্গ তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। পরের প্রশ্ন, নিচের কোনটি অবলিত রশ্মির এর ব্যবহার নয়? আমাকে অপশন পড়তে হবে। তো দেখো ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি দিয়ে তো হচ্ছে আমরা মানে ফিজিওথেরাপিতে আমরা অবলিত রশ্মি বা আয় রশ্মি ব্যবহার করে থাকি, ইলেকট্রিক্যাল হিটারও ব্যবহার করে থাকি, স্যাটেলাইট কমিউনিকেশন, খেয়াল করে দেখো স্যাটেলাইটে কিন্তু আমরা অবলিত রশ্মি ব্যবহার করি না, আমরা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এটা আমরা পেয়ে গেলাম যে স্যাটেলাইটে কিন্তু আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করি না, ঠিক আছে। নাইট ভিশনে তো অবশ্যই অবলোহিত থাকে, তো জানোই নাইট ভিশন, এই অবলোহিত ছাড়া তুমি নাইট ভিশন ক্যামেরা এটাই তো বানাতে পারবে না। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? হ্যাঁ, ওই যে আমি যে সিরিয়ালটা তোমাদের বললাম যে সবচেয়ে ছোট হচ্ছে গামা রশ্মি, সবচেয়ে বড় হচ্ছে রেডিও ওয়েভ, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার অবলোহিত আছে, দৃশ্যমান আলো আছে, ইউভি রশ্মি আছে, এক্স রে রশ্মি আছে, তো এগুলো সবকটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু বিটা রশ্মি আসলে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, এটা একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন হওয়া রশ্মি। তাহলে জিনিসটাকে আমরা উত্তর কি বলতে পারি, যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না কোনটা? বিটা রশ্মি। তো আশা করি ক্লিয়ার হয়েছে। মাইক্রোওয়েভ কোথায় পাওয়া ব্যবহৃত হয়? রাডারে। হ্যাঁ, এটা তো তোমরা জানো অনেক ছোটকাল থেকে, যে রাডারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট মানে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে আমরা ওয়েভ ব্যবহার করে থাকি, যাকে মাইক্রোওয়েভ বলে। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় কোনটা ব্যবহার করে? যে ওই আইআর রশ্মি, অবলিত রশ্মি, যেটা অলরেডি বলছি যে আইআর রশ্মি তুমি হচ্ছে আরো অনেকভাবে তুমি পাবা, মানে চিনবা। সেটা হচ্ছে ধুম টু মুভি, তোমরা দেখছো কিনা? ধুম টু মুভিতে হচ্ছে ঋত্বিক একটা তলোয়ার হচ্ছে তোমার চুরি করতে আসে, তো তখন ও একটা গ্লাস পরে আসে। হ্যাঁ, আবার অনুরূপভাবে ওর সাথে কিন্তু ওর নায়িকা আহ ঐশ্বর্যাও কিন্তু চুরি করতে আসে। এখন ঐশ্বর্য কোনো গ্লাস টাস পরে না, সে এসে সরাসরি তলোয়ারে হাত দিতে নেয়, পরে ঋত্বিক এসে হাতটা সরায় দেয়। এটা কারণ হচ্ছে ঋত্বিক যে গ্লাসটা পরে আসছিল সেটা আইআর, সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মির মানে ডিটেক্ট করতে পারে এমন একটা গ্লাস। ও দেখতে পাইছে যে আসলে এই তলোয়ারটা দেখে মনে হইতেছে যে কিছু নাই, সামনে কোনো প্রোটেকশন নাই, বাট আসলে ও যদি ধরতে নিত তাহলে কিন্তু অ্যালার্ম বেজে যেত এবং তারা ধরা খেত। সো এই হচ্ছে ইনফ্রারেড রশ্মি একটা প্র্যাকটিক্যাল মানে রিয়েল লাইফে তোমরা দেখছো এরকম টাইপের একটা উদাহরণ। এটা ছাড়াও আছে তোমাদের যে রিমোট আছে না, টিভির রিমোট, তুমি যখন টিভি যখন অন অফ করো তখন কিন্তু রিমোট থেকে একটা রশ্মি বের হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি। এটা খালি চোখে দেখা যায় না, ওটা ক্যামেরা দিয়ে দেখা যায়। আলোর অপবর্তন কোন কারণে ঘটে থাকে? তো দেখো ব্যতিচার তো আমি বুঝাইছিলাম, ব্যতিচার ঘটে থাকে হলো তোমার উপরিপাতনের কারণে। এখন অপবর্তন কেন ঘটে? দেখো অপবর্তন মানে হচ্ছে তীর ঘেঁষে বেঁকে যাওয়া, তীর ঘেঁষে বেঁকে যাওয়া। হ্যাঁ, তো ও যে বেঁকে যাচ্ছে পুরো ঘটনা হইতেছে ব্যতিচারের কারণে। ব্যতিচার পরীক্ষাটা হয় দ্বিচির পরীক্ষা দিয়ে, এবং অপবর্তনটা এক চির, সবই সেম, একটাতে দুইটা ফুটা আর একটাতে একটা ফুটা, ঠিক আছে। সো এই জন্য উত্তরটা কি হবে? ব্যতিচার। সো দ্য কারেক্ট আনসার ইজ ব্যতিচার। কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? দেখো ভাইয়া, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য একটা সিরিয়াল আছে, ওই কিন্তু শুরু হয়েছিল বেগুনি দিয়ে, বে নি আ স হ ক লা। তাহলে আমরা যদি একটু ভালো মতো চিন্তা করি, আমরা সিরিয়ালটা হচ্ছে এরকম যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লালের সবচেয়ে বেশি। তো তুমি বেগুনি খুঁজবা, ঠিক আছে। অপশন বেগুনি আছে কিনা? হ্যাঁ, অপশন ডিতে বেগুনি আছে, সো উত্তরটা হবে বেগুনি। পরের প্রশ্ন, যদি বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হয় তবে ফ্রিকোয়েন্সিটা কত? হ্যাঁ, তারপর সারা ল্যামডা দিয়ে দিছে, এফ বের করতে বলতেছে, ডেন্টাল 2020 সালে আসছে। তো আমরা ফর্মুলা কিন্তু সবাই জানি যে এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। হ্যাঁ, সি হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডাটা হচ্ছে 486.7 × 10⁻⁹ কত? -9। কথা হচ্ছে এটা তো ক্যালকুলেটর ছাড়া করতে হবে, কিভাবে করবো? তুমি পাওয়ারের দিকে তাকে অনেক কিছু বুঝতে পারবে। এখানে 10⁸, এখানে 10⁻⁹, ঠিক আছে। তার মানে কত দাঁড়াচ্ছে? 9 আর 8 17, যেহেতু উল্টায় যায়। কিন্তু সমস্যা হলো 3/486, এটা তোমরা পারি না। তো এটার জন্য একটা কাজ করা যায়। হ্যাঁ, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এই পাশের ভ্যালু এখান থেকে কিছু এখানে নিয়ে আসবো। যেমন 10⁻17, এখানে আমি 10⁻17 থেকে 3টা শূন্য আমি ওর কাছে দিয়ে দিতে পারি। তাহলে ফলে কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে 3000, ঠিক আছে। 3টা শূন্য আমি যদি দিয়ে দিই তাহলে 486.20, পাশে কিন্তু 10⁻14 থাকবে এখন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এটা ক্যালকুলেশন করা। তো 486 তুমি এক্সাক্ট বের করতে পারবা না, সময় নেই পরীক্ষা হলে, তুমি 500 ধরো। তাহলে 3000 ভাগ 500 করলে কত হয়? 6 হয়। সো বুঝতে পারতেছো উত্তরটা 6 দশমিক সামথিং × 10⁻14 হবে। এখন তুমি একটু খুঁজে দেখো, এটা একটাই মাত্র অপশন আছে, অপশন ক।
সো এরকম চালাকি করে ক্যালকুলেটর ছাড়া আমরা কিন্তু ম্যাথ করতে পারি। খেয়াল করে দেখো, প্রথম কথাটা ডেন্টালে আসে, দ্বিতীয় কথা হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড না, তৃতীয় কথা হচ্ছে এটা রিসেন্ট সালে, 2020 সাল কিন্তু পুরান সাল না। সো একটু মাথা খাটাইতে হবে যে মেডিকেলে যে তোমার হবে কোনো কথা নাই, তোমাকে ডেন্টাল পরীক্ষা দিতে হইতে পারে, হ্যাঁ, বা অনেকেরই ডেন্টাল ইচ্ছা থাকে। নিচের কোনটি তাড়িৎ-চুম্বক তরঙ্গ নয়? ওই তাড়িৎ-চুম্বক তরঙ্গগুলো যে মুখস্থ করতে বলছে, গামা, এক্স রে, অবলোহিত, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বেতার, দৃশ্যমান আলো, এগুলা। তো এগুলোর মধ্যে নাই কোনটা? আলফা। এরকম একটা কোশ্চেন আসছিল, বিটা ছিল অপশনে। এখন দেখো সেম প্রশ্নই রিপিট হয়েছে, এখানে কি হয়েছে? আলফা হচ্ছে গিয়ে অপশনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? তো আমরা পড়ছিলাম যে গামা রশ্মি থেকে শুরু করে একবার বেতার তরঙ্গ পর্যন্ত কি ছিল বলো দেখি? গামা থেকে শুরু করে বেতার পর্যন্ত হচ্ছে আমাদের ল্যামডার মানটা বাড়তে থাকে, ঠিক আছে? তো এখন স্যারে কি বলতেছে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বেতারের। তাহলে উত্তরটা কি হবে? বেতারের। এখন কথা হলো বেতার এখানে খুঁজো, ইউভি রে, এক্স, টিভি, টিভি ওয়েভস কিন্তু বেতারের, ঠিক আছে? রেডিও ওয়েভ এন্ড টিভি ওয়েভ সেম, ঠিক আছে? রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, ক্লিয়ার? তাহলে আমরা এটা দাগে ফেলতে পারি যে টিভি ওয়েভস। পরের প্রশ্ন, আণবিক গঠনে কোন বলের প্রকাশ পায়? দেখো এখানে প্রত্যেকটা যে বল আছে আমি একটা একটু করে লিখি। ভ্যান্ডার ওয়ালস কিন্তু খুবই দুর্বল বল, ঠিক আছে? এটা কিন্তু খুবই দুর্বল। চুম্বকীয় বলটা এটা কার 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 মধ্যে ক্রিয়াশীল বলো দেখি? চুম্বকীয় বলটা হচ্ছে চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল, চৌম্বক পদার্থ, ঠিক আছে? নিউক্লিয় বল, নিউক্লিয় বল তোমার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল। এরপরে বাকি রইল কি? যে আণবিক গঠন, আণবিক গঠন হচ্ছে তড়িৎচুম্বকীয় বলটা ক্রিয়াশীল, ঠিক আছে? আচ্ছা, বইয়ের ডিরেক্ট লাইন, আলোক শক্তির তুলনায় তাপ শক্তি বেশি কোন রশ্মিতে? ঠিক আছে, এক্স রে, অতিবেগুনি, তারপর হচ্ছে দৃশ্যমান, তারপর হচ্ছে অবলোহিত। খেয়াল করে দেখো, মানে তাপ শক্তি, তাপ শক্তি মানে কি? কোনটা বেশি গরম হয়, কোনটা বেশি পরিমাণে গরম হয়। আচ্ছা, তো আমরা একটু বোঝার যদি চেষ্টা করি, নর্মালি যদি তুমি রিয়েল লাইফের কথা চিন্তা করো, তুমি রিয়েল লাইফে এক্স রে রশ্মি এগুলো জানো না। এক্স রে যখন তুমি এক্স রে করে তখন তোমার পেট কি গরম হয়ে যায়? হয় না। অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমাদের ত্বক পুড়ে টুরে যায়, হ্যাঁ। তারপরে দৃশ্যমান বর্ণালী, তারপর অবলোহিত। অ্যাকচুয়ালি অতিবেগুনি রশ্মির চাইতে অবলোহিত রশ্মি বেশি গরম। এখন তোমার তোমার তাহলে প্রশ্ন এড়াতে দিতে পারে, তাহলে ভাইয়া ইউভি রে যে আমাদের শরীর পুড়ায় দেয়, তো পুড়ায় দেয় ওটা অন্য ঘটনার কারণে, ঠিক আছে? ওটা গরম হওয়ার কারণে পুড়ে দিচ্ছে, ব্যাপারটা তা না, হ্যাঁ। এখানে এক্সাক্ট গরম হওয়ার কারণে ব্যাপারটা তা না, এখানে আরো কিছু পিগমেন্ট থাকে, অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটে ওর জন্য। যদি তুমি শুধুমাত্র হিট এনার্জির কথা বলো তাহলে অবশ্যই এটা অবলোহিতই হবে, ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা আমরা এবার যদি একটু সামনের দিকে তাকাই, কি আছে? আলোর কোন আলোর বিচ্যুতিটা বেশি? এটা একটা ছোট টেকনিক আছে। দেখো, বিচ্যুতিতে বি আছে, বেশিতে বি আছে, বেগুনিতেও বি, ঠিক আছে? মানে ব ব ব, মনে রাখবা, ব ব ব। ছোট টেকনিক কি? ব ব ব। টেকনিকটা কি? বিচ্যুতি বেশি বেগুনিতে, এই টেকনিকটা মনে রাখবা, ঠিক আছে? বিচ্যুতি বেশি বেগুনিতে। নিচের কোন আলোক রশ্মিটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? ওই সেম টাইপের প্রশ্ন আবার আসতেছে, যে তোমার যত তুমি গামার থেকে শুরু করে যত তুমি যত তুমি হচ্ছে বেতার তরঙ্গ দিকে যাবা বা রেডিও ওয়েভের দিকে যাবা, ততই কি হতে থাকবে? ল্যামডার মানটা বাড়তে থাকবে। তো এখানে আমাদের গামা সবচেয়ে কম, ঠিক আছে? গামা সবচেয়ে কম, এরপরে আছে গিয়ে তোমার এক্স রে আছে, ভিজিবল রে আছে, হ্যাঁ। সবার লাস্টে কিন্তু তোমার বেতার, বেতারই কিন্তু মাইক্রোওয়েভ, ঠিক আছে? বেতারই কিন্তু মাইক্রোওয়েভ। আবার ভাইবো না যে ভাইয়া বেতার তো রেডিও, মাইক্রোওয়েভ কয়, মাইক্রোওয়েভই হচ্ছে বেতারের অংশের মধ্যে। রংধনুর সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ, বিরলীকরণ। দেখো, রংধনুর মধ্যে কি ঘটনা ঘটে, যে তোমার অপোজিট সাইডে, হ্যাঁ, এখান থেকে যদি তোমার সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, এই অপোজিট সাইডটাতে কি ঘটনা ঘটে, যে পানি যে বিভিন্ন কণাগুলো থাকে সেগুলো প্রিজম হিসাবে কাজ করে, ফলে সেখানে প্রতিসরণ হয়, প্রতিফলন হয়, বিচ্ছুরণ হয়, কিন্তু বিরলীকরণ হয় বলতে কিছু নাই, ঠিক আছে? রংধনুর মধ্যে দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি? আমরা সবাই জানি দশা পার্থক্য ডেল্টা সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই হচ্ছে কি আমাদের কার্যকর ফর্মুলা। তো একটু খুঁজে দেখো কোনটা। দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হাইগেন, ক্রিস্টিয়ান হাইগেন হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করছে, ক্রিস্টিয়ান হাইগেন। পরের প্রশ্ন, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরগুলির দূরত্বকে তুমি অর্ধেক করে দিছো, হ্যাঁ, এবং চির পর্দার দূরত্বকে তুমি দ্বিগুণ করে দিছো, তাহলে ডোরা প্রস্থ কত হবে? দেখো ভাইয়া, ডোরা প্রস্থ বি এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। এখন তুমি রিলেশনে চলে যাবা, হ্যাঁ। কিভাবে রিলেশনটা ক্রিয়েট করবা? যে বি প্রপোর্শনাল টু, স্যার এখানে চির ও পর্দার দূরত্ব, চির ও পর্দার দূরত্বটাকে আমরা বড় হাতে ডি দ্বারা প্রকাশ করে থাকি, আর হচ্ছে চিরগুলোর দূরত্বকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটা বলতে পারি বড় হাতের ডি এবং ছোট হাতের এ
এটার সাথে সম্পর্কটা লাগবে, আর বাকিগুলো কোনো দরকার নাই। সো ল্যামডা বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে উপরে থাকতেছে ডি, নিচে থাকতেছে এ। হ্যাঁ, তাহলে ডি এবং এ, তাহলে আমরা জিনিসটা এভাবে বলতে পারি বি প্রপোর্শনাল টু ডি বাই এ। তো ডিটা তোমার কত গুণ করছে? চির ও পর্দার দূরত্বকে তুমি দ্বিগুণ করছো, চির ও পর্দার দূরত্বকে তুমি দ্বিগুণ করছো। সো ডি এর জায়গায় 2 পাশে দিবা, ঠিক আছে। আর এ মানে কি? এ মানে হচ্ছে চিরগুলোর দূরত্ব, দুটো যে চির ছিল, চিরের দূরত্ব ছোট হাতের এ, এটাকে তুমি অর্ধেক করে ফেলছো। সো এই জায়গায় তুমি অর্ধেক বসাবা, তাইলে এই 2 এই 2 এর সাথে গুণ করে 2 গুণ 4 হয়ে যাবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 4। সো দ্য কারেক্ট আনসার ইজ 4 গুণ। নেক্সট কোশ্চেন, সমতল নিঃসরণ গ্রেটিং সম্পর্কে সত্য নয় নিচের কোনটি? প্রত্যেকটা অপশন পড়া লাগবে। প্রতি সেন্টিমিটার প্রায় 5000 থেকে 6000 দাগ থাকে, এটা কিন্তু সত্য। হ্যাঁ, প্রতিটি দাগ অস্বচ্ছ রেখার মতো কাজ করে। আমাদের যে গ্রেটিং মানে যে যন্ত্রটা, যে জিনিসটা, সেটা কিন্তু কাজটা স্বচ্ছ, বাট দাগগুলো কিন্তু অস্বচ্ছ, ঠিক আছে, এটা সত্য। তারপর কি বলছে? প্রতিলিপি গ্রেটিং এক ধরনের নিঃসরণ গ্রেটিং। হ্যাঁ, প্রতিলিপি গ্রেটিং এক ধরনের নিঃসরণ গ্রেটিং। গ্রেটিং ধ্রুবক 1 ডিভাইডেড বাই a প্লাস বি। এ মানে হচ্ছে চিরের প্রস্থ এবং বি মানে হচ্ছে রেখার প্রস্থ। দেখো, গ্রেটিং ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি বলতো? গ্রেটিং ধ্রুবককে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, এবং এন এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার, এন এর ফর্মুলাটা হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। আচ্ছা, তো আবার ডি সমান সমান হচ্ছে এ প্লাস বি, তার মানে এখানে তো আমি সবই সত্য পাচ্ছি। সো এখানে মিথ্যা ওনারা চাইতেছে, বাট অ্যাকচুয়ালি কোনো মিথ্যা নাই। সো এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলা হয়েছে যে তোমার ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্যটা কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার, দেখো ব্যতিচার কিন্তু তোমার দুই রকম আছে, একটা হচ্ছে গঠনমূলক, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। যদি গঠনমূলক বলে তাহলে বুঝবা যে জোর গুণিতক ল্যামডা বাই 2 এর কি গুণিতক? জোর গুণিতক ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, ঠিক আছে। আর যদি তোমাকে ধ্বংসাত্মক বলে, তোমাকে যদি ধ্বংসাত্মকের কথা বলে, তাহলে সেটা কি হবে? ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। হ্যাঁ, যে 2n+1 ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। তাহলে এটা আনসারটা কি হবে? 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। পরের প্রশ্ন, আলোকের কোন ধর্মের জন্য পুকুরের ভিতর মাছকে কিছুটা উপরে দেখতে পাওয়া যায়? এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি যে আলো প্রতিসরণ, প্রতিসরণ ঘটনাটা হচ্ছে আলো বেঁকে যাওয়া, আলোক রশ্মি এভাবে যাওয়ার কথা ছিল, না গিয়ে সেভাবে বেঁকে গেল, তো এটাকে আমরা আলো প্রতিসরণ বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক বর্ণ নয় কোনটি? আর জিবি কে আমরা প্রাথমিক বর্ণ বলে থাকি, আর জি বি। হ্যাঁ, রেড গ্রিন ব্লু। তো আমরা তাহলে রেড পাচ্ছি, গ্রিন পাচ্ছি, বেগুনি কিন্তু আর জিবির মধ্যে নাই, ঠিক আছে। তাহলে এটা প্রাথমিক বর্ণ নয়। পরের প্রশ্ন, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করে থাকি। এ চির থেকে 1 মিটার দূরে, তাহলে ডি। ডোরা ব্যবধানকে আমরা এক্স, ডেল এক্স দ্বারা প্রকাশ করে থাকি। তো প্রশ্ন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত? তো ফর্মুলা জানলেই হয়, ডেল এক্স সমান সমান ডি ল্যামডা বাই এ। তো এখান থেকে আমরা ল্যামডা যদি বের করতে যাই, কোনাগুনি গুণ করে দিব, তাহলে এ ইন্টু ডেল এক্স ডিভাইডেড বাই ডি। তো এর মানটা হচ্ছে গিয়ে তোমার 2 মিলিমিটার, এটাকে মিলিমিটার কনভার্ট করো, এখানে সব অ্যাংস্ট্রম, তো আগে মিটারে আমরা বানাই নিব সব, ঠিক আছে। তো 2 মিলিমিটার, তো 2 ইন্টু 10⁻³ এবং ডেল এক্স, ডেল এক্স এর মানটা কত দেখো তো? ডেল এক্স এর মান হচ্ছে 0.295 মিলিমিটার, ঠিক আছে, 0.295 মিলিমিটার। মিলিমিটার মানে কি? 10⁻³ এবার আসো ডি, বড় হাতে ডি, বড় হাতে ডি এর মানটা কত? বড় হাতে ডি এর মানটা হচ্ছে কি তোমার 1 মিটার, বড় হাতে ডি এর মানটা হচ্ছে 1 মিটার। সো এখানে 1 রেখে দাও। এবার আসো 10⁻³ যদি গুণ করো তাহলে কত? 10⁻6 হয়। এখানে 0.295 এবং 2 দিয়ে যদি আমরা গুণ করি, জাস্ট 295কে 2 দিয়ে গুণ করলে যা হয় এরকম ভাবে চিন্তা করতে পারো। হ্যাঁ, 2 দিয়ে গুণ 5 9 থেকে 1, 18 থেকে 1909, হ্যাঁ থেকে 1, 4 থেকে 5, মানে 590 আসে। সো আমরা জিনিসটাকে 0.59 বলতে পারি, ঠিক আছে। তাহলে 0.59 আমরা বলতে পারি। তাহলে 2 ইন্টু 0.295 গুণ করে 0.59 পেলাম, আর -3 পেলাম। এখন এটাকে অ্যাংস্ট্রম বানাইতে হবে। তো অ্যাংস্ট্রম কেমনে বানায়? 10⁻10 দিয়ে গুণ করে, ঠিক আছে, এটাতে গুণ করলে অ্যাংস্ট্রম হয়ে যাবে। তাহলে 0.59 ইন্টু 10⁻4 অ্যাংস্ট্রম। তুমি এটা অপশনে খুঁজবা। হ্যাঁ, এটাকে তুমি অপশনে কোন খুঁজবা। তো তুমি যদি 10⁻4 দাও, মানে কি 0.59 এর পর কয়েকটা শূন্য দিয়ে দেবো, 4 ঘর ডানে যাবা, 1 2 3 4। তো 4 ঘর ডানে গেলে দেখো 5900 হয়। 4 ঘর ডানে চলে গেলে সেটা হয়ে যায় 5900, ঠিক আছে। তো 5900 অ্যাংস্ট্রম। সো দ্য কারেক্ট আনসার ইজ 5900। আছে অপশনে? আছে, অপশন বি তে আছে। নেক্সট কোয়েশ্চেন, কোন বর্ণের রসিক মধ্য রসি বলে? এটা হলুদ রসি, আমরা এটা ছোটকাল থেকেও পড়ছি। হ্যাঁ, ওই যে বে, নি, আ, স, হ, ক, লা। তো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া 1 2 3 1 2 3 মাঝখানে তো সবুজ পড়ে, তো সবুজ শ্যান মধ্যরসি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি তা না। এগুলা হিসাব এভাবে করে না, হিসাবগুলো করে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তো তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এটা পাচ্ছ 380 ন্যানোমিটার, এটা হচ্ছে 780 ন্যানোমিটার। দুইটাকে যদি তুমি গড় করো কত পাও বলো দেখি? 780 সাথে 80 যোগ করলে 860, আর 300 1160, দুইটা ভাগ করলে তোমার হচ্ছে 1160। তো
তুমি যদি 2 দিয়ে ভাগ করো, এখানে 500 পাচ্ছ, 580 ন্যানোমিটার মতো পাচ্ছ। ওইটা আসলে সবুজ পড়ে না, ওটা হলুদ পড়ে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা মধ্যরশ্মি বলে থাকি। তাহলে উত্তরটা হইতেছে হলুদ। নেক্সট কোয়েশ্চেন, অবলোহিত রশ্মি আমরা কিন্তু ব্যবহার করে থাকি টিভি, খেয়াল করে দেখো, রিমোট কন্ট্রোলে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, রিমোট কন্ট্রোল যখন করি, রিমোট থেকে একটা রশ্মি বের হয়, সেটা টিভিতে গিয়ে পৌঁছায়। কিন্তু টিভিতে যে সিগন্যালটা আসে সেটা কি অবলোহিত রশ্মি? না তো, সেটা তো তোমার হচ্ছে তোমার মাইক্রোওয়েভ হইতে পারে। সেটা মাইক্রোওয়েভে হয়। হ্যাঁ, বা তার চুম্বক তরঙ্গ বিভিন্ন রকম হতে পারে, তো ম্যাক্সিমাম এটা মাইক্রোওয়েভই আসে রাডার হয়ে। তো আমরা জিনিসটা এটা বলতে পারি যে রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়, কন্ট্রোল যখন আমরা ব্যবহার করি রশ্মিটা বের হয়ে টিভিতে পৌঁছায়। কিন্তু টিভি সিগন্যালটা তো দূর থেকে আসে, সেটা তোমার হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে আসে। হ্যাঁ, ওই সিগন্যালটা যে আসতেছে ওই সিগন্যাল তো মাইক্রোওয়েভ, ওইটা তো ভাই অবলিত রশ্মি না। তাহলে এখানে আমরা একটা পেয়ে গেলাম, উত্তরটা পেয়ে গেলাম। অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয় অবলিত রশ্মি, ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়, এটা এই অপশনটা আগেও পড়ছি। অবলিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য মুক্ত হবে 10⁻³ থেকে 4 × 10⁻⁷, এটা মুক্ত রাখা লাগবে। নিচে একটা প্রশ্ন ছিল যে বাতাসে আলো তরঙ্গ দৈর্ঘ্য এত, গ্লাসে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত। এটা অ্যাকচুয়ালি জ্যামিতিক আলোকবিজ্ঞান টপিকের মধ্যে পড়ে যাচ্ছে। তোমাকে আগে গ্লাসের প্রতিসরণাঙ্ক জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, এ নিউ বি, এ নিউ বি সমান সমান হচ্ছে তোমার ল্যামডা বি ডিভাইড বাই ল্যামডা এ। এবার ফর্মুলা আছে, এটা তোমার জ্যামিতিক আলোকবিজ্ঞান টপিকের আন্ডারে পড়ছে। হ্যাঁ, আমরা সেখান থেকে এটা দেখে নিব, ঠিক আছে, ওই চ্যাপ্টার যখন পড়বো। নিম্নের কোনটি লেজারের জন্য সঠিক? লেজার কিন্তু রুবি থেকে যে তৈরিগুলো করা হয় সেগুলো কিন্তু নীলচে সবুজ হয়ে থাকে। সো না, ওটা নীলচে সবুজ, ওটা মেবি কালোর মতো হয়, ওটা মেবি কালোর মতো হয়, ওটা মিথ্যা। আলোকসজ্জায় লেজার ব্যবহার করা যায় না, মিথ্যা কথা। আলোকসজ্জায় তো আমরা লেজার ব্যবহার করে থাকি। ঠিক আছে, লেজার এক বর্ণের আলো। হ্যাঁ, লেজার কিন্তু মানে মাল্টি কালার হতে পারে না, এটা একটা ফিক্সড একটা আলোর হয়ে থাকে। ওকে, পরের প্রশ্ন, নিম্নে কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য 10⁻⁻1 থেকে 10⁻³ সব মাইক্রোটা হচ্ছে 10⁻⁻1 10⁻³ এগুলো মুখস্থ করতে হবে, আগেও বলছি আবারও বলতেছি। তারপরে কি, এক আলোকবর্ষের মান কত? এটা তোমরা সবাই জানো, 1 লাইট ইয়ার সমান সমান 9.46 × 10⁻15, কিন্তু মিটার, কিলোমিটার না, ঠিক আছে, 15 মিটার। যদি কোনো আলোক তরঙ্গের জন্য আলোর গতির অভিমুখের অবিলম্ব তলে তরঙ্গজনিত কম্পন সর্বদিকে সমানভাবে সম্পাদিত হয়, তবে তাকে আমরা অসমবর্তিত আলো বলে থাকি। ঠিক আছে, সমবর্তিত না, সেটাকে আমরা অসমবর্তিত বলে থাকি। আলোর অপবর্তন ঘটে থাকে, এটা অলরেডি পড়ছি, ব্যতিচারের কারণে। এর উত্তরটা হবে ব্যতিচার। পরের প্রশ্ন, সর্বপ্রথম আলো তরঙ্গ তত্ত্ব প্রদান করেছিল বিজ্ঞানী হাইগেন। এগুলো প্রশ্ন রিপিট হইতেছে, দেখছো এখন যা পড়বা ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট। রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্যগুলো সব ঠোঁটস্থ মুক্ত কণ্ঠস্থ রাখা লাগবে। 2.2 × 10⁻5 এর চেয়ে বড় হয়। ঠিক আছে, মাইক্রোওয়েভ যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা কিছু আগে পড়ছিলাম যে 10⁻³ কাছাকাছি হয়ে থাকে। কোন তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ নিঃসরণটা ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা কি, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ নিঃসরণটা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব, এটা কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তরঙ্গ তত্ত্ব দিয়ে কোনটা কোনটা হবে বলো দেখি? তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা ব্যতিচার হয়, অপবর্তন হয়, সমবর্তন হয়। ঠিক আছে, অপবর্তন হয়, সমবর্তনও হয়। আচ্ছা, রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি? রেডিও টেলিভিশনের জন্য ভ্যালুগুলা একটু বড় হয়, কারণ এটা বলছিলাম তোমাদের ল্যামডা বাম থেকে ডানে গেলে সবচেয়ে বাড়ে। তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে? 2.2 × 10⁻5 এর চাইতে বড় হবে। দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য যে 3800 অ্যাংস্ট্রম থেকে তোমার 7800 অ্যাংস্ট্রম আমি বলছিলাম, তো এটা কাছাকাছি ভ্যালুটা 4000। কেমিস্ট্রি 3800 থেকে 7800, বাট ফিজিক্সে 4000 থেকে 8000, মানে কাছাকাছি যেটা পাবো এটা। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ঘটনা। সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য? সত্য, ই এর কম্পন তল নির্দিষ্ট এবং বি থাকে না, এটা মিথ্যা কথা। যেখানে ই আছে সেখানে বিও আছে, হ্যাঁ, এটা মিথ্যা কথা। ই এর কম্পন তল নির্দিষ্ট এবং বি থাকে, এই তো এটা সত্য। ই এর কম্পন তল কিন্তু নির্দিষ্ট এবং সেখানে কিন্তু কি থাকে? বি থাকে। বি মানে কি? ম্যাগনেটিক ফিল্ড থাকে। যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড থাকবে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বেনি আসো কলা, লা, ওই যে বেনি আসো কলা, সবার পরে থাকবে যে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সো কলা, লাল, সবার লাস্টে লাল। আলোক কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা প্রবর্তন করছিল কে? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, শূন্যস্থানে আলোর বেগ সবাই জানো, 3 × 10⁸। এটা আমরা অপশন বি এর মধ্যে পেয়ে যাচ্ছি। এই 3 রাখবে নিকটতম যেটা, হ্যাঁ, 2.9986, এটা 3 নিকটতম, 3 এর চেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা, নিচের কোন ঘটনাটি অনন্যভাবে প্রমাণ করে যে আলোক তরঙ্গ একটি আট তরঙ্গ? এটা আমরা রিপিট পাইছি প্রশ্নটা, এটা সমবর্তন ছিল, এটা প্রথম দিকে আসছে। ঠিক আছে, পানির উপর তেলের হালকা আবরণের যে রংটা দেখা যায় সেই রংটা হচ্ছে ব্যতিচারের কারণে হয়। সেটা কিসের কারণে হয়? ব্যতিচারের কারণে হয়। ঠিক আছে,
যে রংটা থাকে সেই রংটা ওই যে উজ্জ্বল রং, অন্ধকার রং আমরা সেটা ব্যতিচারের কারণে পেয়ে থাকি। দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটে কখন? যখন তারা একই দশায় থাকে, যখন তাদের বেগ সেম থাকে, যখন তারা সেম বিস্তারে থাকে, যখন তার তরঙ্গ দৈর্ঘ্য সেম হয়। মানে এখানে চারটাই উত্তর, চারটাই তোমার সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি ঘন নীল বর্ণের কাচখণ্ডকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করলে সেই রংটা কি হয়ে যায়? দেখো, তুমি যদি মানে একটা রংকে মানে অনেক বেশি ক্ষুদ্র করে ফেলো তখন কিন্তু তোমার রঙের কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে? তো আমরা একটু দেখি, সেটা কি আরো ঘন নীল হবে? না। তো সেটা কি হালকা হয়ে যাবে? না। নীল আর সাদা মিশ্রণ হবে? না না, সেক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনই হবে না। একটি পুকুর 6 ফিট গভীর পানি, এটাও অ্যাকচুয়ালি জ্যামিতিক আলোক বিজ্ঞানের টপিকের আন্ডারে পড়ছে, আমরা তখন এটা শিখবো, ঠিক আছে? তারপর নিচের বিভিন্ন ধরনের বিকিরণগুলোর কোনটি থেকে বেশি তাপ পাওয়া যায়? এটা রিপিট হয়েছে প্রশ্নটা, এটা আমরা আগে পড়ছি, অবলোহিত রশ্মি। হ্যাঁ, দেখছো মেডিকেলে কত প্রশ্ন রিপিট হয়েছে। হ্যাঁ, এটা তো 1996 সালের প্রশ্ন, অনেক পুরান প্রশ্ন, তো আমরা তো এগুলো রিসেন্ট সালের গুলো তো পড়েই ফেলছি। আলোকের সুবিন্যস্ত ব্যতিচারের জন্য কোন শর্তটি প্রয়োজনীয় নয়? আমরা কিন্তু ব্যতিচার শর্ত কিছুক্ষণ আগে পড়ছি, যে চারটা আনসার ছিল। আলোক তরঙ্গে দুটি কম্পাঙ্ক সমান হতে হবে, এটা প্রয়োজনীয়। আলোক উৎস দুটি ছোট হইতে হবে, এটাও প্রয়োজনীয়। আলোক উৎস দুটি একই রঙের হইতে হবে, এটাও প্রয়োজনীয়। ভিন্ন ভিন্ন রঙের হলে তুমি ব্যতিচার পাবা না। তারপরে কি বিপরীত দিকে সঞ্চালিত হবে? মিথ্যা কথা। আলোক তরঙ্গ দুটি একই দিকে সঞ্চালিত হইতে হবে। সো এখানে একটা খাঁটি মিথ্যা কথা ওনারা লিখছিল। এরই মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসটি এখানেই শেষ। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই জানাবা। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।